নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন আজও হাজির হলাম আপনাদের সঙ্গে একটা গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে আজকের আড্ডাটা জমিয়ে তুলতে। আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত শ্রোতা তারা জানেন আমাদের প্রত্যেকটি এপিসোডে আপনার জন্য থাকে একটি বিশেষ প্রশ্ন। আজও সেই প্রশ্নটি থাকবে, তার জন্য সম্পূর্ণ গল্পটি কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে। আর হ্যাঁ, আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে লেখক অভিক পালের কলমে এক হাড় কাঁপানো গ্রাম বাংলার ভূতের গল্প, মহেনের নতুন বউ। আশা করছি আমাদের আজকের নিবেদন আপনার ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। শুরু হচ্ছে মহেনের নতুন বউ। অমাবস্যার রাত, আকাশটা যেন একটা বিশাল কালো কড়াইয়ের মতো উপুর হয়ে আছে পৃথিবীর বুকে। গ্রামের শেষ প্রান্তে শ্মশান লাগোয়া ওই প্রাচীন বটগাছটার তলায় দাঁড়ালে মনে হয় অন্ধকার যেন শরীরে লেপ্টে আছে। ঝিঝির ডাকও আজ কেমন যেন স্তিমিত। বাতাস ভারী, আর সেই ভারী বাতাসে ভাসে ছাতিম ফুলের এক তীব্র মিষ্টি গন্ধ। লণ্ঠনের আলোটা কাঁপছে। সেই কাঁপা কাঁপা আলোয় ললিতার মুখটা ফ্যাকাশে দেখালো। পরনে বেনারসি শাড়ি, গা ভর্তি গয়না, কপালে চন্দন, সবই আছে, শুধু কনের মুখের সেই লাজুক আভার বদলে যেন দেখা যাচ্ছে একটা মৃত্যু ভয়। চোখ দুটো ফোলা, কাঁদতে কাঁদতে গলার স্বর বসে গেছে। আর কতক্ষণ পিসিমা? আমার খুব ভয় করছে। ললিতার গলার আওয়াজটা যেন তার নিজের কানেই অচেনা ঠেকল। মেজ পিসিমা, যিনি শক্ত হাতে ললিতার কনুইটা ধরেছিলেন, ধমক দিয়ে উঠলেন, কিন্তু গলার স্বরে আগের সেই তেজ নেই। বরং তিনিও যেন চারপাশের পরিবেশ দেখে কিছুটা কুঁকড়ে গেছেন। ফিসফিস করে বললেন, চুপ কর ললি, একদম চুপ। এটা তোর ভালোর জন্যই রে মা। তোর কপালে যা দোষ, এই গাছ তলায় তোর মুক্তি। ললিতা ঢোক গিল। মহেন ললিতার হবু স্বামী, কিন্তু পুরোহিত মশাই কোষ্ঠী বিচার করে বিধান দিয়েছেন ললিতার বৈধব্য যোগ আছে। প্রথম স্বামী বিয়ের 3 দিনের মাথায় মারা যাবে, তাই এই নিদান। গাছ বিয়ে, রক্তমাংসের মানুষের আগে এই প্রাচীন বট হবে তার প্রথম স্বামী। তারপর তার কুঠারের আঘাতে সেই স্বামীকে খণ্ড বিখণ্ড করে ললিতার দোষ কাটাতে হবে। ভাবলেই ললিতার গাটা গুলিয়ে উঠছে। পুরোহিত হরিপদ চক্রবর্তী মহাশয় গাছতলায় আসন পেতে বসেছেন। সামনে যজ্ঞের কুণ্ড, কিন্তু আগুনটা বারবার নিভে যেতে চাইছে। তিনি মন্ত্র পড়ছেন ঠিকই, কিন্তু তার কপালে বিন্দু বিন্দু ঘাম। এই গাছটাকে গ্রামের কেউ ভালো চোখে দেখে না। দিনের বেলাতেও এর তলায় কেউ একটা দাঁড়ায় না। মা লক্ষ্মী, লগ্ন যে বয়ে যায়, এসো এসো, এগিয়ে এসো। পুরোহিত মশাই তাড়া দিলেন। তার গলাটা একটু কাঁপল। ললিতা এক পা এগোতেই থমকে গেল। লণ্ঠনের আলোয় বটগাছটাকে যেন এক প্রকাণ্ড দানবের মতো মনে হচ্ছে। এর ঝুড়িগুলো মাটি ছুঁয়ে আছে, যেন হাজার হাজার জটাধারী সন্ন্যাসী তপস্যায় মগ্ন। গুঁড়িটা এত মোটা যে 10 জন মানুষ হাত ধরাধরি করেও নাগাল পাবে না। আর সেই গুঁড়ির খাঁজে খাঁজে জমে আছে
হাজার বছরের অন্ধকার। আমি পারবো না পিসিমা। পিসিমা জোর করে তাকে ঠেলে দিলেন সামনের দিকে। পাগলামি করিস না, মহেনকে বাঁচাতে চাস তো? নে, এই মালাটা হাতে নে। ললিতার হাতে রজনীগন্ধার ভারী মালাটা ধরিয়ে দেওয়া হলো। হাতটা থর থর করে কাঁপছে। পুরোহিত মন্ত্রোচ্চারণ করলেন। ললিতা খুব ধীর পায়ে গাছটার একদম কাছে এগিয়ে গেল। গাছের গা থেকে কেমন একটা ভ্যাপসা পুরনো গন্ধ আসছে, অনেকটা পুরনো সিন্দুক খুললে যেমন গন্ধ বেরোয় তেমন। মালাটা পরিয়ে দাও মা, দেরি করো না। পুরোহিতের গলায় এবার স্পষ্ট ভীতি। বাতাসটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। ললিতা দু হাত তুলল। তার মনে হলো গাছটা যেন তার দিকেই তাকিয়ে আছে। গুঁড়ির গর্তগুলো যেন চোখ। সে চোখ বন্ধ করে মালাটা ছুঁড়ে দিল গাছের গায়ে, যেখানে একটি বড় ডাল মানুষের গলার মতো বাঁক নিয়ে আছে। মালাটা পরানোর ঠিক সেই মুহূর্তেই ঘটনাটা ঘটল। বাতাস ছিল না, কিন্তু ললিতার মনে হলো তার কানের পাশ দিয়ে কেউ খুব জোরে শ্বাস নিল। একটা দীর্ঘশ্বাস, ভারী হিমশীতল একটা দীর্ঘশ্বাস। আর ঠিক তখনই গাছের একটা সরু ঝুড়ি, যেটা এতক্ষণ স্থির ছিল, সেটা যেন সাপের মতো দুলে উঠল। ললিতা স্পষ্ট অনুভব করল ঝুড়িটা আলতো করে তার হাতের কবজিটা ছুঁয়ে গেল। খসখসে কিন্তু অদ্ভুত রকমের উষ্ণ, যেন যেন কারো আঙুল। কি হলো? পিসিমা দূর থেকে চেঁচিয়ে উঠলেন। ললিতা কথা বলতে পারল না। তার গলা শুকিয়ে কাঠ। সে নিজের হাতের দিকে তাকালো। লণ্ঠনের আলোয় সে স্পষ্ট দেখল তার ফর্সা হাতে যেখানে ঝুড়িটা ছুঁয়েছিল, সেখানে লাল হয়ে একটা দাগ বসে গেছে, যেন কেউ খুব শক্ত করে তাকে স্পর্শ করেছে। বাতাসে তখন গাছের পাতাগুলো ঝিরঝির করে কেঁপে উঠল, যেন কেউ হাসছে নাকি নাকি কাঁদছে, বোঝা গেল না। ললিতা ফিসফিস করে বলল, গাছটা গাছটা আমার হাত ধরলো পিসিমা। কিন্তু তার সেই ক্ষীণ স্বর বাতাসের শোঁ শোঁ শব্দের আড়ালে চাপা পড়ে গেল। তার মনে হলো এই বিয়েটা মিথ্যে নয়। এই গাছ, এই অন্ধকার, এই প্রাচীন অভিশাপ সব সত্যি, এবং তার প্রথম স্বামী তাকে গ্রহণ করেছে। সেই অমাবস্যার রাতের বিভীষিকা যে ললিতার মনে কতটা দাগ কেটেছিল তা বোঝা না গেলেও মহেন ললিতাকে দেখে মুগ্ধ হয়েছিল। মহেন্দ্রের গ্রাম থেকে বেশ খানিকটা দূরে নিবারণ জ্যাঠামশাইয়ের মুখ থেকে প্রথম খবরটা এসেছিল। তিনি বলেছিলেন, ওরে মহেন, রামপুর গ্রামে এক বামুন কন্যে আছে, যেমন তার রূপ তেমনই তার গুণ, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। তোর জন্য একদম মানানসই। নিবারণ জ্যাঠা সম্পর্কে মহেনের পাতানো আত্মীয় হলেও তার কথার উপর বাড়ির কারোরই অবিশ্বাস ছিল না। মহেন আর তার বাবা যখন ললিতাকে দেখতে গিয়েছিল, তখন মেয়েটিকে এক নজর দেখেই মহেনের বুকের ভেতরটা কেমন যেন করে উঠেছিল। ফর্সা গায়ের রং, ডাগর ডাগর চোখ আর লজ্জা বনত মুখশ্রী। ললিতা যেন মাটির প্রদীপ। তার কুণ্ডলিতে দোষ আছে জেনেও মহেন পিছিয়ে আসেনি। সে আধুনিক ছেলে, ওসব কুসংস্কারে তার বিশ্বাস ছিল না। কেবল বাড়ির জেদ আর পুরোহিতের ভয়ে ওই গাছ বিয়ের প্রহসনটুকু মেনে নিয়েছিল সে। তারপর ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। সানাইয়ের সুর আর আত্মীয় স্বজনদের কোলাহলে
সেই শ্মশানঘাটের বটের ছায়া যেন সাময়িকভাবে মিলিয়ে গেল। ললিতা এলো মহেনের ঘরে নতুন বউ হয়ে। বাসর রাত। খাটটা রজনীগন্ধা আর বেলফুলে সাজানো, কিন্তু মহেন ঘরে ঢুকতেই তার নাকে এলো একটা অন্য গন্ধ। ফুলের মিষ্টি গন্ধ ছাপিয়ে ঘরের ভেতরে ভাসছে ভেজা মাটি আর বুনো লতাপাতার একটা উগ্র স্যাঁতস্যাঁতে গন্ধ, ঠিক যেন গভীর জঙ্গলে বৃষ্টির পর যেমনটা গন্ধ বেরোয় তেমন। ললিতা জানলার দিকে মুখ করে বসেছিল। পরনে লাল বেনারসি, ঘোমটাটা অল্প টানা। মহেন ধীর পায়ে এগিয়ে গিয়ে ডাকল, ললিতা। ললিতা চমকে উঠল না, বরং খুব ধীরে ঘাড় ঘোরালো। তার দৃষ্টিটা কেমন যেন ঘোলাটে, যেন সে মহেনকে দেখছে না, দেখছে অন্য কাউকে। মহেন পাশে বসে আলতো করে ললিতার হাতটা ধরতে চাইল। আর সারাদিন খুব ধকল গেল তোমার ওপর, তাই না? শরীরটা খারাপ লাগছে? ললিতা হাতটা সরিয়ে নিল না, কিন্তু তার শরীরটা পাথরের মতো শক্ত হয়ে রইল। সে বিড় বিড় করে বলল, উনি রাগ করছেন, উনি রাগ করছেন। মহেন অবাক হয়ে ভুঁড়ো কোঁচকাল। কে 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 রাগ করছেন? ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই। ললিতা জানলার দিকে আঙুল দেখালো। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। সে ফিসফিস করে এক অদ্ভুত সুরে বলল, ওই যে হাজারটা হাজার, তিনি দাঁড়িয়ে আছেন। তুমি জানলাটা বন্ধ করে দাও, না হলে তিনি শ্বাস নিতে পারছেন না। মহেন ভাবল, নতুন পরিবেশ, এত মানুষের ভিড়, আর বিয়ের ধকলে মেয়েটা হয়তো আবল তাবল বকছে। সে হেসে বলল, আরে ধুর পাগলি, বাইরে কেউ নেই। ওটা হয়তো বাগানের কোনো গাছ হাওয়ায় নড়ছে। কথাটা শেষ হতে না হতেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। ঘরের জানলাগুলো মহেন নিজেই ভালো করে ছিটকিনি দিয়ে বন্ধ করেছিল, কিন্তু হঠাৎ এক প্রচণ্ড ঝাপটায় জানলা দুটো সশব্দে খুলে গেল। বাইরের শান্ত বাতাস হঠাৎ ঝড়ের রূপ নিল। সেই বাতাসের তোড়ে ঘরের মোমবাতিটা দপ করে নিভে গেল। অন্ধকার ঘরে মহেন স্পষ্ট শুনল, জানলার বাইরে বারান্দায় ভারী কিছু হেঁটে বেড়াচ্ছে। খস 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 শব্দে। শব্দটা ঠিক ঠিক মানুষের পায়ের আওয়াজ নয়, যেন শুকনো পাতার উপর দিয়ে ভারী কোনো গুঁড়ি টেনে নিয়ে যাওয়া হচ্ছে। মহেন ভয় পেলেও নিজেকে সামলে নিল। সে ললিতাকে অভয় দিতে অন্ধকারে হাত বাড়ালো। ভয় পেও না ললিতা, আমি আছি। মহেনের হাতটা ললিতার কাঁধ স্পর্শ করতেই মহেন এক তীব্র বৈদ্যুতিক ঝটকার মতো ধাক্কা খেল। তার মনে হলো ললিতার শরীরটা রক্ত মাংসের নয়, বরফের মতো ঠান্ডা কোনো কাঠের টুকরো। আর সেই মুহূর্তে মহেনের মনে হলো তার নিজের গলার কাছে অদৃশ্য কিছু একটা চেপে বসেছে। কোনো মানুষের হাত নয়, ওটা ওটা যেন অমসৃণ খসখসে কোনো লতা বা শিকড়। মহেন শ্বাস নিতে পারছিল না। তার বুকের উপর যেন মন খানেক পাথর চেপে বসেছে। সে গোঙানির শব্দ করল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। ললিতা অন্ধকারে স্থির হয়ে বসে রইল, একবারও মহেনের দিকে তাকালো না।
সে শুধু আপন মনে বিড় বিড় করতে লাগলো। কথা দিয়েছি, কথা দিয়েছি, আমি যে কথা দিয়েছি। পরদিন সকালের আলো ফুটতেই রাতের সেই বিভীষিকা কিছুটা ফিকে হয়ে এলো, কিন্তু মহেনের শরীরটা ভাঙতে শুরু করলো সেই দিন থেকেই। দিন যত গড়াতে লাগলো মহেনের অবস্থা ততই খারাপ হতে থাকলো। ডাক্তার, কবিরাজ সব দেখানো হলো, কিন্তু কেউ কোনো রোগ ধরতে পারল না। মহেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো, তার গায়ের রং কালচে হয়ে গেল। সবচেয়ে ভয়ের বিষয় হলো তার শরীরের দাগগুলো। মহেনের গলায়, হাতের বাহুতে কালশিটে দাগ ফুটে উঠতে শুরু করলো। দাগগুলো কোনো মারের সাধারণ দাগ নয়, পেঁচানো আঁকা বাঁকা সেই দাগগুলো দেখলে মনে হয় কেউ যেন শক্ত দড়ি দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল সারা রাত। অন্যদিকে ললিতার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি, সে যেন এই জগতের মানুষই নয়। মহেন যখন যন্ত্রণায় কাতরায়, ললিতা তখন জানলার পাশে বসে থাকে, তার মুখে এক বিচিত্র হাসি। মহেনের মা একদিন লক্ষ্য করলেন ললিতা একা ঘরে বসে কার সাথে যেন কথা বলছে। দুপুরে যখন সবাই দিবানিদ্রায় মগ্ন, তখন ললিতা অনুভব করে এক অদৃশ্য উপস্থিতি। কেউ একজন খুব পরম মমতায় তার চুলে বিলি কেটে দেয়। সেই স্পর্শে মানুষের উষ্ণতা নেই, আছে গাছের ছালের মতো অমসৃণতা। কিন্তু ললিতার তাতে আরাম লাগে, সে যেন এক আদিম বুনো ভালোবাসার আশ্রয়ে আছে। রাতে ঘুমানোর সময় সে টের পায় বিছানায় মহেন ছাড়াও অন্য কেউ শুয়ে আছে, বিশাল, ভারী এবং শীতল কেউ। ঘটনার চরম সীমা পৌঁছালো এক সপ্তাহ পর। সেদিন সকালে মহেন বিছানা থেকে ওঠার শক্তি পাচ্ছিল না। তার মনে হচ্ছিল তার পা দুটো অবশ হয়ে গেছে। মেঝের দিকে তাকিয়ে সে ভয়ে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু স্বর ফুটল না। তাদের শোবার ঘরের সিমেন্ট বাঁধানো মেঝের ফাটল দিয়ে অজস্র কচি কচি চারা গাছ মাথা চারা দিয়ে উঠেছে। ফ্যাকাশে হলুদ রঙের সেই চারাগুলো সাধারণ কোনো আগাছা নয়, ওগুলো বটগাছের চারা, এবং আশ্চর্যজনকভাবে চারাগুলো ললিতার খাটের পায়া ঘিরে এমনভাবে পেঁচিয়ে উঠেছে যেন তারা ললিতাকে আগলে রাখতে চাইছে, আর মহেনকে চাইছে ঘর থেকে বের করে দিতে। গ্রামের বাতাস এখন বিষিয়ে গেছে। যে ললিতাকে দেখে একদিন গ্রামের মানুষ ধন্য ধন্য করত, আজ তার ছায়া মারাতেও তারা ভয় পায়। মহেনের অবস্থা যত খারাপ হচ্ছে, ললিতার ওপর অপবাদের বোঝা ততই ভারী হচ্ছে। বাড়ির দাওয়ায়, পুকুর ঘাটে, চায়ের দোকানে, সব জায়গাতেই এখন একটাই আলোচনা, আরে বউ নয় গো, ওটা সাক্ষাৎ কাল নাগিনি, নইলে অমন সোনার টুকরো ছেলেটার এই দশা হয়। ললিতার শাশুড়ি, যিনি প্রথম দিন ললিতাকে বরণ করার সময় বলেছিলেন, লক্ষ্মী এসেছে গো, আজ তিনি সবচেয়ে বেশি মুখর। মহেনের ঘরের বাইরে দাঁড়িয়ে তিনি চিৎকার করেন, ওরে তোরা কেউ অলক্ষ্মীকে ঘর থেকে বের করে দে, আমার বংশের বাতি নেবাতে এসেছে। ও মানুষ নয়, ও ডাইনি। চোখগুলো দেখেছিস কেমন জল জল করে, আমার ছেলের রক্তটা একেবারে চুষে খাচ্ছে। কিন্তু ললিতা এই অপবাদ, এই চিৎকার
কোনো কিছুই শুনতে পায় না। সে বসে থাকে মহেনের ঘরের এক কোণে, জানলার ধারের সেই জায়গাটিতে। তার পরনের শাড়ি মলিন, এককালের লম্বা কালো চুল আর জট পাকিয়ে আছে। কাজলহীন চোখের নিচে কালি, কিন্তু সেই চোখের দৃষ্টি বড়ই অদ্ভুত। সেখানে ভয় নেই, আছে এক সুদূর অতীতের হাতছানি। ললিতার দৃষ্টি এখন আর এই চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। তার মন পাড়ি দিয়েছে বহু বছর আগে তার সেই ছোট্ট গ্রামটিতে। ললিতার মা বাবা যখন মারা যান তখন সে নিতান্তই শিশু। স্মৃতি বলতে কিছুই নেই, শুধু আবছা কিছু মুখ। পিসিমা তাকে বুকে আগলে মানুষ করেছেন। ছোট ললিতা যখন পিসিমার শাড়ির আঁচল ধরে পিছু পিছু ঘুরত, তখন গ্রামের অন্য বাচ্চাদের তাদের মা বাবার কোলে চড়তে দেখে তার কচি মনে প্রশ্ন জাগত। পিসিমা, আমার মা বাবা কোথায় গো? দেখো, ওদের মা বাবা আছে। পিসিমা আকাশের দিকে আঙুল তুলে দেখাতেন। ওই যে দেখছিস সন্ধ্যা তারা, আর ওই যে সুখ তারা, ওরাই তোর মা বাবা। তুই কাঁদলে ওরাও মিট মিট করে কাঁদে, আর তুই হাসলে ওরাও জ্বলে ওঠে। তারা সব সময় তোকে দেখছে রে মা। সেই থেকে ললিতা আকাশের দিকে তাকিয়ে কথা বলতো। কিন্তু মাটিতেও তার একজন সঙ্গী ছিল, বিনয়। মদন জেলের ছেলে। জাতের বিচার করার বয়স তখন ওদের ছিল না। পিসিমার বাড়ির কাছেই ছিল বিনয়দের কুঁড়ে ঘর। ললিতার শৈশব মানেই বিনয়। দুপুরবেলা যখন পিসিমা ঘুমিয়ে পড়তেন, ললিতা চুপি চুপি বেরিয়ে পড়ত। বিনয় অপেক্ষা করত চালতা গাছটার নিচে। ধুলো মাখা শরীর, পরনে একটা গামছা। দুজনে মিলে চালতা গাছের ডালে গামছা বেঁধে দোলনা বানাত। ললিতা দুলত আর বিনয় গান গাইত, জেলেদের সুর, যা সে তার বাবার কাছে শিখেছিল। সবচেয়ে রোমাঞ্চকর ছিল দুপুরের নদী অভিযান। মদন জেলে দুপুরে নৌকা ঘাটে বেঁধে খেতে আসত, আর সেই সুযোগে বিনয় আর ললিতা নৌকা খুলে দিত। ললিতা আঁচলের খুঁটে করে নিয়ে আসত মুড়ি আর বাতাসা। নদীর মাঝখানে টলমলে নৌকায় বসে দুহাতে জল ছিটিয়ে সেই মুড়ি বাতাসা খাওয়ার মধ্যে কি যে অমৃত ছিল, তা ললিতা আজও ভুলতে পারেনি। বিনয় বলতো, ললি, বড় হয়ে আমরা একটা বড় ডিঙি কিনবো, তোকে নিয়ে অনেক দূর ভেসে যাব, যেখানে আকাশটা নদীর সাথে মিশে গেছে। সেই বিনয় ললিতার একমাত্র বন্ধু। একদিন গ্রামের হাটে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। পিসিমার হাত ধরে মেলায় গিয়েছিল ললিতা। একটা মাটির পুতুলের দোকানের সামনে এসে থমকে দাঁড়িয়েছিল। পুতুলটা খুব সাধারণ, মাটির তৈরি, কিন্তু তার গায়ে লাল আর নীল রঙের কারুকাজ। ললিতার খুব পছন্দ হয়েছিল। সে পিসিমার কাছে বায়না ধরল, কিন্তু পিসিমা ধমক দিলেন। ও পিসি, পিসি, ওই পুতুলটা কিনে দাও না। পয়সা নেই, চল বাড়ি চল। ললিতার খুব মন খারাপ হয়েছিল। সে জানত না ভিড়ের মধ্যে দূর থেকে কেউ একজন তাকে লক্ষ্য করছে। পরদিন দুপুরে বিনয় এসে ললিতার হাতে সেই মাটির পুতুলটা গুঁজে দিল। ললিতা অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কোথায় পেলি রে বিনু? বিনয় লাজুক হেসে বলেছিল, বাবার পকেট থেকে 4 আনা সরিয়েছিলাম, বাবা জানতে পারলে পিঠের ছাল তুলে নেবে, কিন্তু তুই যে বড় চাইছিলি। সেই পুতুলটা ললিতার জীবনের শ্রেষ্ঠ উপহার। বর্তমানে মহেনের সেই অন্ধকার ঘরে বসে উন্মাদিনী ললিতার হাতের মুঠোয় ধরা আছে সেই বহু পুরনো রংচটা মাটির পুতুলটা।
শ্বশুরবাড়ি আসার সময় সে এটাকে লুকিয়ে এনেছিল। এত গয়না, এত শাড়ির মাঝে এই তুচ্ছ মাটির দলাটা তার একমাত্র নিজস্ব সম্পদ, তার একমাত্র সত্যি ভালোবাসা। হঠাৎ দড়াম করে দরজাটা খুলে গেল। ঝড়ের বেগে ঘরে ঢুকলেন মহেনের মা, তার পেছনে গ্রামের কয়েকজন মহিলা। এই যে মহারানী, খুব সুখ হচ্ছে না ছেলেকে জমের দুয়ারে পাঠিয়ে পুতুল খেলা করতে? শাশুড়ির গলা সপ্তমে চড়া। ললিতা মুখ তুলে চাইল না। সে এক মনে পুতুলটার গায়ে হাত বুলিয়ে চলেছে। শাশুড়ির ধৈর্য বাঁধ মানল না। তিনি এগিয়ে এসে ললিতার চুলের মুঠি ধরে বললেন, ওঠ বলছি, ওঠ অলক্ষী, তোর জন্য আজকে আমার ছেলের এই দশা। তুই থাকলে আমার ছেলেটা যে বাঁচবে না রে। বেরো, বেরো এখনই আমার বাড়ি থেকে, বেরো। এক হ্যাঁচকা টানে ললিতাকে দাঁড় করানো হলো। চুলের গোছা ছিঁড়ে আসার উপক্রম, কিন্তু ললিতার মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই। সে শুধু পুতুলটাকে আরো শক্ত করে বুকের কাছে চেপে ধরল। শাশুড়ি তাকে ধাক্কা দিতে দিতে বারান্দায় নিয়ে এলেন, তারপর উঠোনে, এবং সবশেষে সদর দরজার বাইরে। ললিতার শ্বশুরমশাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। দেওর, ননদ কেউ একটা কথা বলল না। পাড়া প্রতিবেশীরা গোল হয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। কেউ কেউ হয়তো মনে মনে ভাবছে অন্যায় হচ্ছে, কিন্তু ডাইনি অপবাদের ভয়ে কেউ মুখ খুলল না। এক প্রবল ধাক্কায় ললিতাকে রাস্তায় ফেলে দেওয়া হলো। ধুলোয় মাখামাখি হয়ে গেল তার বেনারসি শাড়ি। হাঁটু ছড়ে রক্ত বেরোলো, কিন্তু সে কাঁদল না, কোনো অনুনয় করল না, কোনো অভিশাপও দিল না। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। হাতে সেই রংচটা পুতুলটা ধরা। তারপর জট পাকানো এলো চুলে খালি পায়ে সে হাঁটা দিল গ্রামের মেঠো পথ ধরে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। পেছন থেকে ভেসে এলো ফিসফিসানি। পাড়ারই এক প্রৌঢ় বললেন, দেখেছো মেয়েটার চোখে এক ফোঁটা জল নেই। রূপ দেখে মহেন বিয়ে করে এনেছিল, কিন্তু রূপের ফাঁদে যে এমন কালসার লুকিয়ে আছে কে জানতো। আরেকজন মুখ বেঁকিয়ে বলল, রূপ দেখলেই ভুলতে নেই গো, ভেতরে কি আছে কে জানে। ওর ভেতরে তো ডাইনি বাসা বেঁধেছে, নইলে ভরা দুপুরে কেউ এমন পুতুল নিয়ে বসে থাকে। যাক বাবা, এই গ্রামটা এবার বাঁচবে, পাপ বিদেয় হলো। ললিতা হাঁটতে থাকল। তার কানে এই কথাগুলো পৌঁছালো কিনা বোঝা গেল না। তার মনে শুধু ভাসছে একটা দৃশ্য। সূর্যটা সেদিন মাথার উপর থেকে খানিকটা পশ্চিমে হেলেছে, কিন্তু রোদের তেজ কমেনি। চৈত্র মাসের খাঁ খাঁ দুপুর। গ্রামের মেঠো পথটা যেখানে বাঁক নিয়ে নদীর দিকে মিশেছে, ললিতা সেই পথ ধরে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে থামল। চারদিকটা জনমানবহীন। শুধু একটা চিল আকাশের অনেক উঁচুতে চক্কর কাটছে, আর মাঝে মাঝে তীক্ষ্ণ স্বরে ডেকে উঠছে। নদীর জল রোদের আলোয় ঝিকমিক করছে, যেন গলানো সোনা। ললিতা নদীর ধারের একটা বয়স্ক হিজল গাছের ছায়ায় বসে পড়ল। তার পরনের বেনারসি ধুলোয় ধূসর, পায়ের আলতা ফিকে হয়ে এসেছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে একদৃষ্টে তাকিয়ে রইল নদীর জলের দিকে। এই সেই নদী, এই সেই ঘাট। স্মৃতির দোরগোড়ায় কড়া নাড়ল একটা দীর্ঘশ্বাস। ললিতা তখন ষোড়শী, আর বিনয় ওই 18-র টকবগে যুবক। সমাজ, সংস্কার, জৌলুস এসবের ঊর্ধ্বে ছিল তাদের পৃথিবী। তারা মুখে কোনোদিন বলেনি, কিন্তু জানত এই জন্মে তারা একে অপরের জন্যই তৈরি হয়েছে। কত দুপুর কেটেছে এই নদীর ঘাটে, কত শপথ নেওয়া হয়েছে এই জলকে সাক্ষী রেখে।
ললিতার মনে পড়ল সেই অভিশপ্ত দিনটার কথা। ঠিক আজকের মতোই এক তপ্ত দুপুর ছিল। হালদারদের বাগান থেকে আঁচল ভরে কাঁচা আম পেড়ে সে ছুটছিল বিনয়দের বাড়ির দিকে। এমন সময় হঠাৎ ঝোপের আড়ালে একটা অদ্ভুত শব্দ শুনে সে থমকে দাঁড়ায়। ঝোপের আড়ালে এক কোণে গুটিসুটি মেরে বসেছিল একটা লাল টুকটুকে মুরগি। গরমে ধুঁকছিল প্রাণীটা, পালকগুলো উস্কো খুস্কো, চোখ দুটো বুজে আসছিল। ললিতার মায়া হল, সে আলতো করে মুরগিটাকে কোলে তুলে নিল। আয়, আমার কাছে আয়। নরম উষ্ণ শরীর। সে ভাবল বিনয় তো পশু পাখি ভালোবাসে, ও নিশ্চয়ই এটাকে বাঁচাতে পারবে। বিনয় তখন দাওয়ায় বসে জাল বুনছিল। ললিতাকে দেখে হাসল। ললিতা হন্তদন্ত হয়ে বলল, ওরে বিনু, দেখ, হালদারদের বাগানে এই মুরগিটা মরেই যেত গরমে। তুই একটু দেখ না, একটু জল খাওয়া, আমি বিকেলে এসে দেখে যাব। বিনয় মুরগিটার মাথায় হাত বুলিয়ে বলেছিল, তুই যখন এনেছিস ও ঠিক বেঁচে যাবে ললি, তুই চিন্তা করিস না। ললিতা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরেছিল, কিন্তু সে জানত না তার এই সামান্য করুণাই বিনয়ের মৃত্যু পরোয়ানা হয়ে আসবে। সেদিন সন্ধেবেলা যখন ললিতা বিনয়দের বাড়ির কাছে পৌঁছল, তখন সেখানে নরক গুলজার। দাউ দাউ করে জ্বলছে কয়েকটা মশাল। জমিদার গিরিভূষণ চৌধুরীর গোমস্তা আর একদল লাঠিয়াল ঘিরে রেখেছে বিনয়দের উঠোন। চোরের মার বড় গলা, বাঁচখাই গলার চিৎকার শোনা গেল। জমিদার বাড়ির শখের মুরগি চুরি করিস? জমিদার মশাই হুকুম দিয়েছেন, চোরের এমন শিক্ষা দিতে হবে যেন 7 জন্মে কেউ আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে, বোঝা গেছে? ললিতা ভিড় ঠেলে সামনে গিয়ে দেখল বিনয় মাটিতে পড়ে আছে। তার বাবা মদন জেলে লাঠিয়ালদের পায়ে আছড়ে পড়ে কাঁদছে। বাবু, ছেড়ে দিন না, আমার ছেলেটা শোন নয় গো, ও তো পাখিটাকে বাঁচাতে চাইছিল, সেই জন্য রেখেছিল। কিন্তু কে শোনে কার কথা? ললিতা চিৎকার করে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার গলা দিয়ে স্বর ফুটল না। সে দেখল লাঠির পর লাঠি আছড়ে পড়ছে বিনয়ের পিঠের উপর। বিনয় যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে, কিন্তু সে শুধু একবার ললিতার দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টিতে ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু অপার বিস্ময় আর ভালোবাসা। একসময় মারের চোট সহ্য করতে না পেরে বিনয় এক অদ্ভুত শক্তিতে উঠে দৌড় দিল। অন্ধকারের বুক চিরে সে ছুটল গ্রামের শেষ প্রান্তের দিকে। লাঠিয়ালরা হুঙ্কার দিয়ে তার পিছু নিল। ললিতা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে লাঠিয়ালদের মশালগুলো জোনাকির মতো অন্ধকারে মিলিয়ে গেল, আর তারপর সব শান্ত, ভীষণ শান্ত। সারা রাত বিনয়কে খুঁজে পাওয়া গেল না। পুকুর পাড়, নদীর ধার, হালদারদের বাগান, কোথাও না। শেষ রাতে যখন আকাশের রং কালচে নীল হতে শুরু করেছে, তখন গ্রামের লোক হারিকেন হাতে পৌঁছল শ্মশানতলার সেই প্রাচীন বটগাছটার নিচে। বিনয় সেখানেই পড়েছিল, বটগাছের বিশাল ঝুড়িগুলোর মাঝে। তার দেহটা এমনভাবে দলা পাকিয়েছিল যেন গাছটা তাকে গ্রাস করতে চাইছে, নাকি আশ্রয় দিতে চাইছে, ঠিক বোঝা গেল না। তার হাড়গোড় সব ভাঙা, শরীরটা থেঁতলে গেছে, কিন্তু তার মুঠোটা শক্ত করে বন্ধ। সেই মুঠো খোলার পর দেখা গেল তার ভেতরে ধরা আছে ললিতার দেওয়া সেই লাল মুরগিটার একটা পালক। ললিতা বিনয়ের সেই বিকৃত দেহের দিকে তাকিয়ে কোনো কান্না খুঁজে পেল না। তার বুকের ভেতরটা জ্বলে খাক হয়ে যাচ্ছিল, যেন যেন কেউ 1000টা চিতা জেলে দিয়েছে তার হৃদয়ের মাঝে। সে শুধু অনুভব করছিল
বিনয় মরে গিয়েও ওই গাছটার সাথে একাত্ম হয়ে গেছে। ভাবনার স্রোতে হঠাৎ ছেদ পড়ল। ললিতা বাস্তবে ফিরে এলো। নদীর হাওয়াটা হঠাৎ করে থমকে গেছে। দুপুরের সেই তীব্র রোদের তেজ যেন ম্লান হয়ে আসছে, অথচ আকাশে কোনো মেঘ নেই। চারিদিকটা কেমন যেন ধোঁয়াশা আর কুয়াশাচ্ছন্ন ফ্যাকাশে। ললিতার মনে হলো তার ডান কাঁধে কেউ খুব আলতো করে যেন হাত রাখল। সেই স্পর্শে হিম শীতল অনুভূতি, কিন্তু তাতে ভয় নেই, আছে আছে এক চেনা নির্ভরতা। ললিতা চমকে পেছনে তাকালো না, খুব খুব ধীরে ধীরে ঘাটটা ঘোরালো। সেখানে বিনয় দাঁড়িয়ে আছে, কিন্তু এই রক্ত মাংসের বিনয় নয়। তার শরীরটা আবছা, যেন কুয়াশা দিয়ে তৈরি। বাতাসের সাথে তার অবয়ব কখনো মিলিয়ে যাচ্ছে, আবার পর মুহূর্তেই স্পষ্ট হয়ে উঠছে। তার চোখে সেই পুরনো হাসি, যে হাসিতে একসময় ললিতার পৃথিবী আলোকিত হতো। কি হে প্রিয়তমা, কিসের এত কষ্ট তোমার? বিনয়ের গলার স্বর বাতাসের ফিসফিসানির মতো কানে এলো। ললিতার শুকনো ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসির রেখা ফুটে উঠল। সে এতটুকু অবাক হল না, যেন সে জানত বিনয় আসবে, সে আসবেই। তুমি এসেছো বিনু? আমি জানতাম তুমি আসবে। তুমি ছাড়া যে কেউ আমায় বোঝে না গো। আমি তো শুধু তোমাকেই চেয়েছিলাম। ওই গাছ বিয়েতে রাতে যখন মালা দিচ্ছিলাম, তখন আমি তোমাকেই মালা দিয়েছিলাম বিনু। ওরা ভাবলো আমি গাছকে বিয়ে করছি, কিন্তু আমি তো আমার মরা বরকেই বরণ করছিলাম। এই কথাটা কাউকে বোঝাতে পারলাম না। বিনয়ের ছায়ামূর্তিটি আরো একটু কাছে এগিয়ে এলো। সে ললিতার হাতের উপর তার অশরীরী হাতটা রাখল। ললিতার মনে হলো এক ঝলক ঠান্ডা বাতাস যেন তাকে ছুঁয়ে গেল। বিনয় হাসি মুখে বলল, তুমি তো আমারই ললি। ওরা তোমাকে জোর করে নিয়ে গিয়েছিল, কিন্তু রাখতে পারল কি? আমি বলেছিলাম না, বড় ডিঙি করে তোমায় অনেক দূরে নিয়ে যাব। আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। ললিতার দু চোখ দিয়ে এতক্ষণে জল গড়ালো, কিন্তু এ দুঃখের কান্না নয়, এ এক পরম প্রাপ্তির কান্না। বিনয় হাত বাড়িয়ে দিল। আর দেরি কিসের? চলো আমার সঙ্গে। এবার থেকে তুমি চিরকালের জন্য আমার কাছেই থাকবে, আর কোনো সমাজ, কোনো লাঠিয়াল, কোনো মন্ত্র কেউ তোমায় আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ললিতা তার হাতের সেই মাটির পুতুলটা শক্ত করে বুকের কাছে ধরল। তারপর ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে দিল বিনয়ের সেই কুয়াশা ঘেরা হাতের দিকে। চলো বিনু, আমি তৈরি। নদীর পাড়ের নির্জনতায় ভর দুপুরে এক অলৌকিক দৃশ্য রচিত হল। দেখা গেল একটি মেয়ে একা একাই উঠে দাঁড়ালো। তারপর শূন্যে হাত বাড়িয়ে এমনভাবে হাঁটতে শুরু করলো যেন তার হাত ধরে কেউ তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে নদীর গভীর জলের দিকে। আর ঠিক সেই সময় মহেন্দ্রের বাড়িতে নেমে এসেছিল এক থমথমে নিস্তব্ধতা। মহেনের ঘরের মেঝে ফুঁড়ে ওঠা চারা গাছগুলো এখন আরো বড় হয়েছে, আর মহেন বিছানায় পড়ে ছটফট করছে এক অজানা যন্ত্রণায়।
গ্রামের বড় ওঝা বদ্রীনাথকে খবর দেওয়া হয়েছিল। তিনি এসে ঘরের চৌকাঠে পা দিয়েই থমকে দাঁড়ালেন। তার হাতে ধরা পেতলের ত্রিশূলটা কেঁপে উঠল। ঘরের বাতাসে সেই বুনো ভ্যাপসা গন্ধটা তখন অসহ্য তীব্র। ওঝা মেঝের ফাটল থেকে বের হওয়া শিকড়গুলোর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, সর্বনাশ! এ তো সাধারণ কোনো প্রেতাত্মা নয়, এ হলো মূল পিশাচ। মহেনের মা ভয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, সে আবার কি বাবা? আমার বৌমার কি কোনো দোষ ছিল? বদ্রীনাথ মাথা নাড়লেন। না মা, ওই মেয়ে সম্পূর্ণ নির্দোষ। ওর কোনো ক্ষমতা নেই এসব করার। এই যে শিকড় দেখছিস, এরা মাটির নিচ দিয়ে চলাফেরা করে। যে বট গাছের সাথে ওই মেয়ের বিয়ে হয়েছিল, সেই গাছের অতৃপ্ত সত্তা মাটির শিরা উপশিরা দিয়ে এই ঘরে এসে বাসা বেঁধেছে। ওই মেয়েটিকে রক্ষা করা এবং তার প্রতি অধিকার ফলানোই ছিল এর কাজ। তোরা মেয়েটাকে তাড়িয়েছিস ঠিকই, কিন্তু সত্তাটা খেপে গেছে। মহেনের মা ওঝার পায়ের ওপর লুটিয়ে পড়লেন। এখন উপায় বাবা? আমার ছেলেকে আপনি বাঁচান বাবা। বদ্রীনাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটাকে আর ফেরানো যাবে না মা। ওই অপশক্তি তাকে এমন এক জগতে নিয়ে গেছে যেখান থেকে মানুষের ফেরার পথ নেই। সে এখন শেকড়ের বাঁধনে আর জলের অতলে। তবে ছেলেটাকে বাঁচাতে হলে এক্ষুনি বীরজা হোম করতে হবে। ঘরের কোণে লবণ আর পোড়া মাটি দিয়ে বেড়া দিতে হবে। সেই রাতেই শুরু হলো মহাযজ্ঞ। বদ্রীনাথ ওঝার মন্ত্রপাঠ আর আগুনের ধোঁয়ায় বাড়ি আচ্ছন্ন হয়ে গেল। সারা রাত ধরে চলল সেই ক্রিয়া। ভোরের আলো ফোটার সাথে সাথে একটা অলৌকিক দৃশ্য দেখা গেল। ঘরের মেঝের সেই সজীব হৃষ্টপুষ্ট চারাগুলো চোখের সামনে শুকিয়ে কালো হয়ে গেল। মহেন যে এতদিন নড়তে পারছিল না, সে ধীরে ধীরে উঠে বসল। তার গলার আর হাতের সেই কালশিটে দাগগুলো মিলিয়ে যেতে শুরু করল। মহেন সুস্থ হল, কিন্তু তার চোখগুলো হয়ে রইল শূন্য, যেন সে কিছু একটা হারিয়ে ফেলেছে, যা সে নিজেও জানে না। জীবন যখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে, ঠিক দুদিন পরেই ঘটল সেই চূড়ান্ত ঘটনা। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালিন্দী নদীর বাঁকে, যেখানে জলটা খুব গভীর, সেখানে ভেসে উঠল ললিতার দেহ। অদ্ভুতভাবে দুদিন জলে থাকার পরেও তার দেহটা পচেনি, গলে যায়নি। ফুলে ফেঁপে উঠলেও তার মুখের সেই শান্ত ভাবটা বজায় ছিল। মনে হচ্ছিল সে যেন বহু দিনের ক্লান্তি শেষে মায়ের কোলে গভীর ঘুমে আচ্ছন্ন। তার ডান হাতের মুঠোটা তখনও শক্ত করে বন্ধ, যার ভেতরে হয়তো আগলে রাখা আছে সেই মাটির পুতুলের শেষ স্মৃতিচিহ্ন। কিন্তু গ্রামের মানুষ ললিতার মৃত্যু নিয়ে শোক করার সময় পেল না, কারণ ঠিক সেই সময় খবর এলো জমিদার বাড়ির অন্দরমহল থেকে। এমন খবর যা শুনে বাঘা বাঘা মানুষেরও রক্ত হিম হয়ে যায়। প্রতাপশালী জমিদার গিরিভূষণ চৌধুরী, যার ভয়ে বাঘে গরুতে একঘাটে জল খেত, তাকে তার প্রমোদ কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল। দৃশ্যটা ছিল বীভৎস। সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে দামি সুরার বোতল আর নানান রকম উপাদেয় খাবার। গত রাতে যে বিশাল মজলিস বসেছিল তা বোঝাই যাচ্ছিল, কিন্তু গিরিভূষণ চৌধুরী যেভাবে মারা গেছেন তা কোনো মানুষের পক্ষে স্বাভাবিক নয়। তিনি পড়েছিলেন মেঝেতে, চোখ দুটো কোটর থেকে ঠেলে বেরিয়ে আসছে, মুখে একটা তীব্র আতঙ্কের ছাপ।
আর তার মুখের ভেতর গ্রামের ডাক্তার আর পুলিশ এসেও সেই দৃশ্য দেখে বমি করে ফেলার উপক্রম হলো। গিরিভূষণ চৌধুরীর হাঁ করা মুখের ভেতর অর্ধেকটা ঢোকানো অবস্থায় পাওয়া গেল একটা আস্ত পালক সমেত মরা মুরগি। মনে হচ্ছে তিনি যেন কোনো এক দানবীয় ক্ষুধায় বা ঘোরের মধ্যে জ্যান্ত মুরগিটাকে আস্ত গিলে ফেলার চেষ্টা করেছিলেন। মুরগিটার বাকি অর্ধেক দেহটা তার মুখের বাইরে ঝুলেছিল। চিকিৎসকরা বুঝতেই পারলেন না একজন সুস্থ মানুষ কিভাবে একটা আস্ত মুরগি পালক আর হাড় সমেত গিলে ফেলার চেষ্টা করতে পারে, নাকি কেউ জোর করে। হ্যাঁ, এটাও তো হতে পারে। গ্রামের বয়স্করা ফিসফিস করে বলল, এ হলো গিয়ে কর্মফল। বিনয় ছেলেটাকে একটা মুরগির জন্য পিটিয়ে মেরেছিল, আর সেই মুরগি তার জম হলো। প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত, বড়ই নির্মম। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর পার হলো। কালিন্দী নদীর জল অনেকটা গড়িয়েছে। গ্রামের সেই শ্মশানতলার প্রাচীন বটগাছটা আজও দাঁড়িয়ে আছে তার জটা ছড়িয়ে। অমাবস্যার রাতে আজও কেউ দাবি করে তারা নাকি নদীর ঘাটে দুটো ছায়ামূর্তিকে বসে থাকতে দেখেছে। কখনো কখনো গভীর রাতে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, তখন বাতাসের কানে কানে ভেসে আসে একটা অদ্ভুত শব্দ। মনে হয় কেউ খুব আলতো করে বলছে, বড় ডিঙিটা এবার ভাসিয়ে দাও বিনু, আমরা অনেক দূর যাব। ললিতা আর বিনয় হারিয়ে গেছে লোকচক্ষুর আড়ালে, কিন্তু তাদের ভালোবাসা রয়ে গেছে গ্রামের ধুলো, বালি, নদী আর ওই প্রাচীন বটের দীর্ঘশ্বাসে। তারা প্রমাণ করে দিয়ে গেছে মৃত্যু শরীরকে শেষ করতে পারে, কিন্তু আত্মার বন্ধন আর ভালোবাসার শেকড় তা মাটির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত, যেখানে কোনো লাঠিয়াল বা জমিদারের হুকুম পৌঁছায় না। সেখানে শুধুই শান্তি, অনন্ত আর অসীম শান্তি। শুনলেন মহেনের নতুন বউ। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন। যদি আজকের এই এপিসোডটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে বলুন তো, আমাদের আজকের গল্পে শৈশবকালে বিনয় আর ললিতা যখন একসঙ্গে খেলা করত, তখন তারা কোন গাছের ডালে কিভাবে দোলনা বানাতো? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন নারায়ণ বসাক, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, মনীষা হালদার, তাপস দাওয়ান, পূজা দাওয়ান, সলমান, পাঠক যাদব, সৌমেন দে, মিঠুন মণ্ডল, তাজিয়া খাতুন, রত্না সরকার, বাবু, মামনি হাজরা, জয়ন্ত দাস, মোহাম্মদ রনি মিয়া, পিন্টু ডাকুয়া, দীপা ডাকুয়া, রাজদীপ ডাকুয়া, রাজশ্রী ডাকুয়া, মিলন দোলাই, শেখ মুস্তাকিন, অমিত জালানি, দেবশঙ্কর দাস, রাধেশ্যাম অধিকারী, মিজানুর শেখ, মোহাম্মদ মসিদুর রহমান, আজমিরা খাতুন, সমর্পিতা দাস, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, সুরজ সরকার, তন্ময়, শুভ মালিক, মৌমিতা শর্মা, রাখি, শেখ ইসমাইল, স্নেহা পুরকাইত, নিমাই হালদার, কৃষ্ণা হালদার, মামনি হালদার, শেখ আলতাব আলী, দেবাশিস, মানস জানা, বিশ্বরূপ বর, হাফিজুল, স্বপ্না পাত্র, বিট্টু মোল্লা, শেখ আবদুল্লাহ ইসলাম, রাধা রানী বিষ্ণু, মনোজ দোলয়, রীনা বাছার, জয়ন্তী দাস, সদানন্দ বেরা, বাবুলাল বাগশি, বাবাই মণ্ডল, শিবশঙ্কর মণ্ডল, শিবু মজুমদার, মুন্না রুই দাস, অঞ্জলি বর, ব্রততী বোস, ইব্রাহিম, ইনজামুল শেখ, আদিত্য,
এবং সন্টু বাউরি। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লেখার জন্য। সকলে খুব ভালো থাকুন, শুনতে থাকুন আর সঙ্গে থাকুন। দেখা হবে আবার একটা হাড় কাঁপানো গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে আগামী এপিসোডে। ধন্যবাদ।